রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসলামাবাদে আবার শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। চুক্তি স্বাক্ষরে পাকিস্তান আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, সৌদি যুবরাজ, মিশর প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা। ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে তেলের দাম কমল 12%। লোহিত সাগরে আবার মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। ইরান যুদ্ধ বন্ধে সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফার বৈঠক। ইরানের কর্মকর্তাদের বরাতে এই খবর প্রকাশ করেছে সিএনএন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো দিন ঠিক করা হয়নি বলে জানানো হয়েছে। এদিকে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামাবাদে যদি উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায় তাহলে তিনি পাকিস্তান সফর করবেন এবং তিনি নিজে শান্তি চুক্তিতে স্বাক্ষর করবেন। টাইমস অফ ইসলামাবাদ সহ পাকিস্তানের আরও একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসি সহ আরও কয়েকজন বিশ্ব নেতা। এ লক্ষ্যে পাকিস্তান আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে তুরস্কে বৈঠকে মিলিত হয়েছেন মিশর, পাকিস্তান, ইসলামাবাদ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। একই দিন ঘটনাক্রমে তুরস্কে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে তুরস্কে আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্প তার একজন উপদেষ্টাকে পাঠিয়েছেন। এছাড়া 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মূল বিষয় ছিল ইরান যুদ্ধ বন্ধ করা সংক্রান্ত আলোচনা। প্রকাশিত খবর অনুসারে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় তরফে জানানো হয়েছে, ইরান যুদ্ধ বন্ধের খুব কাছাকাছি রয়েছেন তারা। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার শেষবারের মতো বলেছেন, যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে। ইসলামাবাদে আলোচনার শর্ত নিয়ে এখনো ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দাবি পাল্টা দাবি চলমান রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইরান তাদের সব শর্ত মেনে নিয়েছে। ইরান রাজি হয়েছে তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের হাতে তুলে দিতে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা একসাথে কাজ করবে। ট্রাম্প বলেন, ইরান আমাদের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে দেবে এবং আমরা এজন্য তাদের ফ্রিজ করা অর্থ থেকে $20 বিলিয়ন ফেরত দেব। তবে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘেরি কালিবাফ ও পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাকাই উভয়ই ট্রাম্পের এই দাবিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন। স্পিকার বাঘেরি কালিবাফ বলেছেন, ট্রাম্প বৃহস্পতিবার 1 ঘন্টায় 7টি মিথ্যা বলেছেন। আমরা যুক্তরাষ্ট্রকে এ ধরনের কোনো কথা দেইনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত 1 ঘন্টায় ট্রাম্প যে 7টি দাবি করেছেন তার সবই অসত্য। তিনি বলেন, এই মিথ্যা দিয়ে তারা যুদ্ধে জিততে পারবে না, আর আলোচনায়ও কোনো অগ্রগতি অর্জন করতে পারবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানের একটি জাতীয় ও পবিত্র সম্পদ। ইরান কোনো কিছুর বিনিময়ে পবিত্র এ সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা দ্বিতীয় দফা আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। দ্বিতীয় দফা বৈঠক উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইসলামাবাদের রাজধানী শহর জুড়ে 10,000 অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে আরও 10,000 অতিরিক্ত ফোর্স যুক্ত করার প্রক্রিয়া চলছে। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রধানরা এই ঐতিহাসিক আয়োজনে বিশ্ব নেতাদের স্বাগত জানাতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্যারামিলিটারি ফোর্স ও পুলিশ বাহিনীর সমন্বয়ে পুরো শহরকে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পরমাণু ইস্যুতে একটি বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্যে তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত কূটনীতিকরা নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। এরপর শুক্রবার ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণা দিয়ে বলেন, এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, কোনো ধরনের বাধা ছাড়া। ইরানের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্প পাল্টা ঘোষণায় বলেন, তারাও হরমুজ প্রণালীর ওপর থেকে সব অবরোধ তুলে নিয়েছে, তবে কেবল ইরানের ওপর অবরোধ
অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্পের এই ঘোষণার পর আব্বাস আরাকচি বলেছেন, ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া না হলে হরমুজ প্রণালী পুরোপুরি তারা খুলে দেবে না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামাবাদী চুক্তি হলেই তারা ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। ইরানের এলিট ফোর্সের এক কমান্ডার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তারা কোনো ধরনের সামরিক জাহাজ চলাচল করতে দেবে না। পণ্যবাহী জাহাজ চলাচলে তারা কোনো বাধা দেবে না, তবে ইরানের অনুমতি নিতে হবে সব জাহাজকে। ইরানের স্পিকার বাঘেরি কালিবাফ বলেছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। তিনি বলেন, প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত রুট ও অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে। হরমুজ প্রণালীর নিয়ম নীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ধারিত হবে না। ইরান যুক্তরাষ্ট্র উভয় পক্ষ হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরও দেশ দুটির এই অবস্থানের কারণে এখনো পুরোপুরি সচল হতে পারেনি গুরুত্বপূর্ণ এই প্রণালীতে। বিবিসি, সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আংশিক জাহাজ চলাচল শুরু হয়েছে, এখনো অচল অবস্থা কাটেনি। গাজা, পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ব্রিটেনের সংসদ সদস্যরা। এ লক্ষ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। লেবার পার্টির সংসদ সদস্য রিচার্ড বার্গন সহকর্মী এমপিদের এই প্রস্তাবে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রস্তাবটিতে ইতোমধ্যে ৭৫ জন এমপি স্বাক্ষর করেছেন। এই প্রস্তাবের স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন স্কটিশ ন্যাশনাল পার্টির এসএনপির মুখপাত্র ব্রেন্ডন ওহারা, লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন এবং যুক্তরাজ্যের ফিলিস্তিনি বংশোদ্ভূত এমপি লায়লা মোরান। যুক্তরাষ্ট্র লোহিত সাগরে আবার মোতায়েন করেছে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। এর সঙ্গে রয়েছে দুটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, সাবমেরিন সহ আরও অনেক শক্তিশালী রণতরী। পেন্টাগন বৃহস্পতিবার জানিয়েছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী এবং দুটি ডিস্ট্রয়ার পূর্ব ভূমধ্যসাগর ছেড়ে এবং সুয়েজ খাল অতিক্রম করে এখন লোহিত সাগরে অবস্থান করছে। যুদ্ধবিরতি কার্যকর না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার প্রস্তুতির অংশ হিসেবে সেখানে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি মোতায়েন করা হয়েছে। এছাড়া ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ বিমানবাহী রণতরীটিও মধ্যপ্রাচ্যের পথে রয়েছে এবং সেখানে পৌঁছানোর পর এটি ফোর্ডের সাথে যোগ দিতে পারে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনও বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে গত 12 মার্চ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জেরাল্ড ফোর্ড বিমানবাহী রণতরীতে। আগুন নেভাতে টানা 30 ঘন্টা সময় লাগে। এরপর মেরামতের জন্য সুয়েজ খাল অতিক্রম করে জাহাজটি নিয়ে যাওয়া হয় ভূমধ্যসাগরের গ্রিস উপকূলে। মেরামতের পর আবার সেটি ফিরিয়ে আনা হলো লোহিত সাগরে। সাম্প্রতিক সময়ের ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনায় একটি বিষয় নতুন মাত্রা পেয়েছে। গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল ধারণাটি আবারও আলোচনায় এসেছে, যা কেবল একটি ভূখণ্ডগত সম্প্রসারণ নয়, বরং একটি বিস্তৃত ভূরাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করা যায়। এই ধারণার কেন্দ্র রয়েছে সামরিক আধিপত্য, ভূখণ্ড বিস্তার এবং আঞ্চলিক প্রভাব প্রতিষ্ঠা। অন্যদিকে ইরানকে এই কৌশলের অন্যতম প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। গ্রেটার ইসরায়েল ধারণাটি ঐতিহাসিকভাবে বিতর্কিত এবং বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। কিছু বিশ্লেষক মনে করেন এটি একটি আদর্শিক বা ধর্মীয় ধারণা, যার শিকড় প্রাচীন ধর্মীয় গ্রন্থে নিহিত। তবে আধুনিক প্রেক্ষাপটে এটি একটি বাস্তব রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে ইসরায়েল তার নিরাপত্তা ও আধিপত্য নিশ্চিত করতে আঞ্চলিক শক্তিগুলোর উপর প্রভাব বিস্তার করতে চায়। এই কৌশল বাস্তবায়নের জন্য ইসরায়েল দীর্ঘদিন ধরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে সামরিক অভিযান, কূটনৈতিক জোট এবং অর্থনৈতিক প্রভাব বিস্তার। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল যে ভূখণ্ডগুলো দখল করে, বিশেষ করে পশ্চিম তীর এবং গোলান মালভূমি, সেগুলো এই বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখা হয়। গোলান হাইটস দীর্ঘদিন ধরে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর নজরদারি রাখা সম্ভব, যা সামরিক এবং রাজনৈতিকভাবে একটি বড় সুবিধা। একইভাবে দক্ষিণ লেবানন, জর্ডানের পূর্ব তীর এবং সিনাই উপদ্বীপের কিছু অংশ ইসরায়েলের কৌশলগত আগ্রহের মধ্যে পড়ে। এই ভূখণ্ডগত আকাঙ্ক্ষার পেছনে শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক এবং প্রাকৃতিক সম্পদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পানি, কৃষিজমি এবং জ্বালানি সম্পদের উপর নিয়ন্ত্রণ একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী শক্তি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ, জর্ডান নদীর পূর্ব তীরের নিয়ন্ত্রণ ইসরায়েলকে কৃষি ও জল সম্পদে বাড়তি সুবিধা দিতে পারে। একইভাবে লেবাননের পাহাড়ি অঞ্চল এবং গোলান মালভূমি পানি সম্পদের জন্য গুরুত্বপূর্ণ।
তবে গ্রেটার ইসরায়েল কৌশল শুধুমাত্র ভূখণ্ড দখলের মধ্যে সীমাবদ্ধ নয়, এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামরিক আধিপত্য প্রতিষ্ঠা। ইসরায়েল দীর্ঘদিন ধরে তার সামরিক সক্ষমতা বাড়াতে কাজ করছে এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ইসরায়েলকে উন্নত প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং প্রতিরক্ষা ব্যবস্থার সুবিধা দিয়েছে। বিশেষ করে ইউএস সেন্ট্রাল কমান্ডের অধীনে আসার পর ইসরায়েল আঞ্চলিক সামরিক কাঠামোর সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়েছে। এই সামরিক আধিপত্যের লক্ষ্য হলো এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে ইসরায়েল প্রয়োজনে একতরফাভাবে আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। এর মাধ্যমে তারা সম্ভাব্য হুমকিকে আগেভাগেই মোকাবেলা করতে চায়। লেবানন, সিরিয়া এবং গাজায় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানগুলো এই কৌশলের অংশ হিসেবে দেখা হয়। বিশেষ করে হেজবুল্লাহর বিরুদ্ধে অভিযান ইসরায়েলের নিরাপত্তা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রেক্ষাপটে ইরানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের একটি প্রধান আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং বিভিন্ন মিত্র গোষ্ঠীর মাধ্যমে তার প্রভাব বিস্তার করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসি এবং এক্সিস অব রেজিস্ট্যান্সের মাধ্যমে ইরান, লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনে তার প্রভাব বজায় রেখেছে। এই নেটওয়ার্ক ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটি সরাসরি এবং পরোক্ষভাবে ইসরায়েলের সামরিক কার্যক্রমকে সীমিত করেছে। সাম্প্রতিক সংঘাতে দেখা গেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করা সম্ভব হয়নি, বরং ইরান তার প্রতিরোধ সক্ষমতা প্রদর্শন করেছে এবং আঞ্চলিকভাবে তার অবস্থান আরও শক্তিশালী করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাকে একটি কৌশলগত সুবিধা দিয়েছে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ গ্রেটার ইসরায়েল কৌশল বাস্তবায়নের জন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করা জরুরি ছিল, কিন্তু ইরানের শক্ত অবস্থান এই পরিকল্পনাকে বাধাগ্রস্ত করেছে। একই সঙ্গে এই সংঘাত ইসরায়েলের সীমাবদ্ধতাও প্রকাশ করেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপর তার নির্ভরতা। এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র হিসেবে কাজ করেছে এবং সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করেছে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জনমত ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং ইসরায়েলের প্রতি সমর্থন কিছু ক্ষেত্রে কমে আসছে। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা একদিকে ইসরায়েলকে সমর্থন দিলেও অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা তাদের নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করতে পারে। এই পরিবর্তন ইসরায়েলের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ তাদের কৌশল অনেকাংশে যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর নির্ভরশীল। যদি এই সমর্থন কমে যায় তাহলে গ্রেটার ইসরায়েল কৌশল বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে আঞ্চলিক অন্যান্য দেশও তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে এবং ইসরায়েলের বিরুদ্ধে নতুন জোট গঠন করতে পারে। এই পুরো পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে: মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? ইসরায়েল কি তার কৌশল বাস্তবায়নে সফল হবে, নাকি ইরান এবং অন্যান্য আঞ্চলিক শক্তির প্রতিরোধ এই পরিকল্পনাকে ব্যর্থ করে দেবে? বাস্তবতা হলো এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন, কারণ এখানে বহু স্তরীয় স্বার্থ জড়িত। সবশেষে বলা যায়, গ্রেটার ইসরায়েল ধারণাটি শুধু একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং একটি জটিল কৌশল যার বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরান এই কৌশলের একটি বড় বাধা হিসেবে কাজ করছে এবং সাম্প্রতিক ঘটনাবলী এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। ভবিষ্যতে এই সংঘাত কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর সিদ্ধান্ত এবং কৌশলের উপর। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে কোথাও যাবে না। নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের করা দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলেছে তারা এমন কোনো প্রতিশ্রুতি কাউকে দেয়নি। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই আল জাজিরাকে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো প্রস্তাব তেহরান সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান
প্রত্যাখ্যান করেছে। এ বিষয়টিকে ইরান তাদের কৌশলগত রেড লাইন হিসেবে বিবেচনা করে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে। এমনকি গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেন, যুক্তরাষ্ট্র সব পারমাণবিক ধুলো নিয়ে নেবে। ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজকে তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থায় এটি কোথাও হস্তান্তর করা হবে না। উল্লেখ্য, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ইরানের 60% পর্যন্ত মাত্রায় সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। রাশিয়ার তেল কেনাবেচার উপর আবারও 1 মাসের ছাড় দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর অর্থ আগামী 1 মাস সমুদ্র থেকে রাশিয়ার তেল ও পরিশোধিত তেলজাত পণ্য কেনা যাবে। স্থানীয় সময়ে গতকাল শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি অনুমতিপত্র পোস্ট করা হয়েছে। অনুমতিপত্রে বলা হয়, শুক্রবার থেকে আগামী 16 মে পর্যন্ত সমুদ্রের জাহাজ থেকে রাশিয়ার তেল ও পরিশোধিত তেলজাত পণ্য কেনা যাবে। অথচ মাত্র 2 দিন আগেই যুক্তরাষ্ট্র বলেছিল রাশিয়ার তেল কেনার উপর ছাড়ের মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে এবং বৈশ্বিক জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র এর আগে রাশিয়ার তেল ও তেলজাত পণ্য কেনার উপর 30 দিনের ছাড় দিয়েছিল। 11 এপ্রিল ওই ছাড়ের মেয়াদ শেষ হয়ে যায়। নতুন ছাড়পত্রে ইরান, কিউবা ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কিত লেনদেন অন্তর্ভুক্ত নয়। শুক্রবার এই ঘোষণা আসার 2 দিন আগে গত বুধবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, ওয়াশিংটন রাশিয়ার তেলের ওপর থাকা ছাড় এবং ইরানের তেলের জন্য থাকা আরেকটি ছাড় নবায়ন করবে না। ইরানের তেলের ওপর থাকা ছাড়ের মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা। মার্কিন অর্থ মন্ত্রণালয় গত 20 মার্চ ইরানের তেলের ওপর ছাড় দেয়। গত মাসে বেসেন্ট বলেছিলেন, এই ছাড়ের ফলে প্রায় 14 কোটি ব্যারেল তেল বৈশ্বিক বাজারে পৌঁছেছিল এবং যুদ্ধের মধ্যে জ্বালানি সরবরাহের উপর চাপ কমাতে সহায়তা করেছিল। অবসিডিয়ান রিস্ক অ্যাডভাইজার্স নামে একটি পরামর্শক প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা বিষয়ক বিশেষজ্ঞ ব্রেট এরিকসন বলেন, আবারও ছাড়ের নবায়ন সম্ভবত ওয়াশিংটনের জারি করা শেষ ছাড় নবায়ন হবে না। এরিকসনের মতে, এই সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারের স্থায়ী ক্ষতি করেছে। এগুলো স্থিতিশীল করতে যে উপকরণ বা ব্যবস্থা রয়েছে সেগুলো প্রায় শেষ হয়ে এসেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানালো আইআরজিসি নৌবাহিনী। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে একটি নতুন নির্দেশনা ঘোষণা করেছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর কমান্ড জানায়, প্রণালীতে চলাচলের জন্য নতুন কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী বেসামরিক জাহাজগুলোকে শুধুমাত্র ইরানের নির্ধারিত পথ দিয়ে চলাচল করতে হবে। সামরিক জাহাজের চলাচল আগের মতোই নিষিদ্ধ থাকবে। এছাড়া যে কোনো জাহাজ চলাচলের জন্য আইআরজিসি নৌবাহিনীর অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের চলাচল যুদ্ধক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তার সময়কাল এবং লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরের শর্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে। লেবাননে যুদ্ধবিরতি না হলে ইরান ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছিল। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক তথ্যভিত্তিক সামরিক সূত্রের বক্তব্য অনুযায়ী লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হলে ইরান গতরাতে স্থানীয় সময় রাত 8টায় ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা করেছিল। সূত্রটি জানায়, দীর্ঘদিন ধরে ইরানি কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করতে কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সেই প্রচেষ্টার ফলস্বরূপ শেষ পর্যন্ত গত রাতে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ইসরায়েল তা মেনে নিতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছিল। সূত্রটি আরও উল্লেখ করে, যদি ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হতো তাহলে ইরান সরাসরি সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ছিল। পরিকল্পনা অনুযায়ী রাত 8টায় হামলা শুরু হওয়ার কথা ছিল। এমনকি সম্ভাব্য আক্রমণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। মিসাইল লঞ্চারগুলো সক্রিয় করা হয়েছিল এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য
প্রস্তুত রাখা হয়েছিল বলে জানানো হয়। এছাড়া সূত্রটি সতর্ক করে দেয় যে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হলে সেটিকে সম্পূর্ণ লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে ইরান আর ধৈর্য ধরবে না এবং কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে। এতে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল ও সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে এই বক্তব্য থেকে বোঝা যায় যে লেবাননের যুদ্ধবিরতি বাস্তবায়ন একটি বড় ধরনের সামরিক সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে একই সঙ্গে এটি স্পষ্ট করে যে পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো সময় নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। হরমুজ চুক্তি নিয়ে ট্রাম্পের মিথ্যাচার খণ্ডন করলেন গালিবফ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবফ আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে মিথ্যা দাবি হিসেবে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবফ বলেন, এই মিথ্যা প্রচারণা দিয়ে তারা যুদ্ধে জিততে পারেনি, আলোচনাতেও কোনো ফল পাবে না। তিনি আরও সতর্ক করে বলেন, যতদিন ইরানের ওপর সামুদ্রিক অবরোধ চলবে ততদিন হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত থাকবে না। তার ভাষায়, এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল হবে কেবল নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে। গালিবফ জোর দিয়ে বলেন, বাস্তব পরিস্থিতি ঠিক করে দেয় কোনো প্রণালী খোলা থাকবে কিনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য নয়। অন্যদিকে ট্রাম্প দাবি করেন যে ইরান নাকি হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করতে সম্মত হয়েছে এবং সেখানে স্বাভাবিকভাবে নৌ চলাচল চলছে। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ চুক্তি পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত বহাল থাকবে। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে একটি বিস্তৃত সমঝোতা প্রায় সম্পন্ন। তিনি নিউক্লিয়ার ডাস্ট সংগ্রহের কথাও উল্লেখ করেন, যা তিনি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ফল হিসেবে বর্ণনা করেন। এছাড়া তিনি বলেন, ইরান সমুদ্রের মাইন অপসারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতে তেহরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। লেবানন প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র দেশটির স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে এবং হিজবুল্লাহ ইস্যুরও দ্রুত সমাধান হতে পারে। সব মিলিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে, যা চলমান উত্তেজনা ও আলোচনার অনিশ্চয়তাকেই তুলে ধরে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি দেশের পূর্ণ সামরিক প্রস্তুতির উপর জোর দিয়ে বলেছেন, যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাব দিতে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। শুক্রবার সেনা দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। বার্তায় তিনি উল্লেখ করেন, ইরানের সেনাবাহিনী ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আলী খামেনির নির্দেশনা অনুসরণ করে এবং নিজস্ব সক্ষমতা, আধুনিক জ্ঞান ও দৃঢ় মনোবলের ওপর নির্ভর করে কাজ করছে। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি রক্ষায় সেনাবাহিনী সবসময় আত্মত্যাগে প্রস্তুত এবং একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী হিসেবে ভূমিকা পালন করছে। হাতামি আরও জোর দিয়ে বলেন, সেনাবাহিনী দৃঢ় সংকল্প, সতর্ক দৃষ্টি এবং অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সবসময় প্রস্তুত রয়েছে। তার ভাষায়, ট্রিগারে আঙুল রেখে বাহিনী শত্রুর যে কোনো হুমকি বা আক্রমণের মোকাবেলায় প্রস্তুত এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত এই অঙ্গীকার বজায় রাখবে। তিনি ইরানের জনগণকে আশ্বস্ত করে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সেনাবাহিনী শক্তভাবে এগিয়ে যাবে এবং ইসলামী বিপ্লবের উচ্চ আদর্শ বাস্তবায়নে অবিচল থাকবে। পাশাপাশি জনগণের সেবা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সম্মান ও প্রতিরোধের সঙ্গে পাশে থাকবে। এই বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে ইরানের সশস্ত্র বাহিনী কেবল প্রতিরক্ষামূলক অবস্থানেই নয়, বরং যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। সামগ্রিকভাবে এটি দেশের সামরিক শক্তি, আত্মবিশ্বাস এবং প্রতিরোধ ক্ষমতার একটি দৃঢ় বার্তা বহন করে, যা অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বহির্বিশ্বকেও একটি শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।